আজকে আমরা কথা বলবো উত্তর কোরিয়ার এমন একটা নতুন অস্ত্র নিয়ে যা কিনা ওই অঞ্চলের নিরাপত্তার পুরো খেলাটাই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। একবার ভাবুন তো, ভোর হওয়ার ঠিক আগে জাপান সাগরের আকাশটা হঠাৎ আলোর ঝলকানিতে ভরে উঠল। একটা দুটো নয়, প্রায় 10টা ব্যালিস্টিক মিসাইল। আর সাথে সাথেই উত্তর কোরিয়ার এই কাণ্ডে জাপানে বেজে উঠল জরুরি সাইরেন। তো প্রশ্নটা হলো, এটা কি উত্তর কোরিয়ার সেই চেনা রুটিন মিসাইল টেস্টগুলোর মতোই একটা, নাকি এবারের ঘটনাটা একেবারেই অন্যরকম? আভাস কিন্তু বলছে এবার ব্যাপারটা বেশ আলাদা। আচ্ছা, চলুন তাহলে প্রথমে একটু দেখে নিই ঠিক কি এমন ঘটল সেদিন, যার কারণে জাপান সাগরে এতটা উত্তেজনা ছড়িয়ে পড়ল। দেখুন, উত্তর কোরিয়ার একদম কাছে হওয়ায় জাপান কিন্তু এই ধরনের হুমকিতে এক বিন্দুও হালকাভাবে নেয় না। মানে মিসাইল ছোড়ার খবর পাওয়া আর তাদের পুরো সিস্টেম একসাথে অ্যাক্টিভ হওয়া, ব্যাপারটা প্রায় একই সময়ে ঘটে। প্রধানমন্ত্রীর অফিস, কোস্ট গার্ড, ডিফেন্স মিনিস্ট্রি সবাই যেন মুহূর্তের মধ্যে নিজেদের কাজে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আসল ভয়ের কারণটা শুধু এই মিসাইলগুলো ছিল না। এর পেছনে আড়ালে চলছিল একটা বিশেষ অস্ত্রের লাইভ ফায়ার ড্রিল, আর ওরা একে বলছে সুপার লার্জ ওয়েপন সিস্টেম। তো চলুন পরিচয় করা যাক এই বিশেষ অস্ত্রটার সাথে। নাম K-25। KN-25 নামটা শুনতে যতটা যান্ত্রিক মনে হচ্ছে, এর কাজটা তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। এটা হলো একটা মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা MLRS। সোজা কথায় এমন একটা অস্ত্র যা থেকে একসাথে অনেকগুলো রকেট ছোড়া যায়। কিন্তু এর আসল ব্যাপারটা হলো, এটা ঠিক সাধারণ রকেটও না, আবার পুরোপুরি ব্যালিস্টিক মিসাইলও না। এটা যেন দুটোর মাঝামাঝি একটা হাইব্রিড অস্ত্র, যা দুটো সিস্টেমের সবচেয়ে বিধ্বংসী দিকগুলো এক জায়গায় করেছে। এর সাইজটা বুঝতে হলে শুধু একটা সংখ্যাই যথেষ্ট, এর ক্যালিবার। রকেটের মুখের ব্যাস হল 600 মিলিমিটার। ভাবা যায়, এটা দুনিয়ার বেশিরভাগ রকেট লঞ্চারের চেয়ে প্রায় দ্বিগুণ বড়। আর এটা কত দূর যেতে পারে? প্রায় 420 কিলোমিটার। তার মানে হলো এটা দিয়ে দক্ষিণ কোরিয়ার অনেক ভেতরে তো বটেই, জাপানের কিছু অংশ সরাসরি হামলা চালানো সম্ভব। তবে আসল চমকটা কিন্তু এর ওয়ারহেডে। এটা প্রায় 3 টন ওজনের সাধারণ বিস্ফোরক তো বইতেই পারে, তার সাথে এটা একটা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার বোমাও বহন করতে পারে। আর ঠিক এই কারণেই এটাকে নিয়ে এত ভয়, এত উদ্বেগ। কিন্তু প্রশ্নটা হলো, এই KN-25 কেন একটা একেবারে নতুন ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে? চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। দেখুন, পারমাণবিক বোমা কিন্তু মোটে তরপর 2 রকমের হয়। একটা হলো স্ট্র্যাটেজিক নিউক্স, যেগুলো পুরো শহর ধ্বংস করে দেয় একটা যুদ্ধ শেষ করার জন্য। আর আরেকটা হলো ট্যাকটিক্যাল নিউক্স, যেগুলো একটা যুদ্ধ জেতার জন্য ব্যবহার করা হয়, কোনো নির্দিষ্ট মিলিটারি বেস বা এয়ারপোর্ট টার্গেট করার জন্য। K-25 ঠিক এই দ্বিতীয় ধরনের বোমা, ওয়াসান-31 নামের ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়ারহেড বহন করার জন্যই ডিজাইন করা হয়েছে। একসাথে এতগুলো রকেট ছোড়ার কারণটা কি? খুবই সহজ। এর একটাই উদ্দেশ্য, একটা বড় এলাকাকে এক মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত করা। এই কৌশলটার একটা বিশেষ নাম আছে, স্যাচুরেশন অ্যাটাক। ব্যাপারটা একবার কল্পনা করুন। অনেকগুলো মোবাইল লঞ্চার থেকে মিনিটে 60টারও বেশি রকেট একযোগে ছুটে আসছে। কোনো দেশের এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা যতই আধুনিক হোক না কেন, একসাথে এতগুলো টার্গেটকে সামলানোর জন্য তৈরিই নয়। হয়তো কয়েকটাকে তারা আটকাতেও পারবে, কিন্তু বাকিগুলো ঠিকই লক্ষ্যে আঘাত হানবে, আর তাতেই যা হওয়ার হয়ে যাবে। তো উত্তর কোরিয়া হঠাৎ করে কেন এই পরীক্ষাগুলো চালাচ্ছে? এর পেছনে তাদের আসল উদ্দেশ্যটা কি? এর পেছনে আসলে বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত, এটা আমেরিকা আর দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া ফ্রিডম শিল্ডের সরাসরি একটা জবাব। দ্বিতীয়ত, দক্ষিণ কোরিয়া, জাপান আর ওই অঞ্চলে থাকা আমেরিকার মিলিটারি বেসগুলোকে একটা পরিষ্কার বার্তা দেওয়া যে তারাও পাল্টা আঘাত করতে পারে। আর সবশেষে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের দেশের মানুষের কাছে নিজেদের শক্তি আর প্রযুক্তি জাহির করাও একটা বড় কারণ। এই নতুন পরিস্থিতিটা কিন্তু আঞ্চলিক নিরাপত্তা আর ডিফেন্স টেকনোলজির জন্য একটা বিরাট চ্যালেঞ্জ, বা বলা যেতে পারে একটা উভয় সংকট তৈরি করেছে। দেখুন, সমস্যাটা কিন্তু একটা বা দুটো রকেট নিয়ে নয়। আসল চিন্তার কারণ হল, উত্তর কোরিয়া এই লঞ্চারগুলো শুধু বানাচ্ছেই না, রীতিমতো মাস প্রোডাকশন করছে, আর এর মধ্যেই কয়েক ডজন মোতায়েনও করে ফেলেছে।
আমেরিকার প্যাট্রিয়টের মতো যে আধুনিক ডিফেন্স সিস্টেমগুলো আছে সেগুলো আসলে ডিজাইন করা হয়েছে একটা বা দুটো বড়সড় উঁচু দিয়ে উড়ে আসা ব্যালিস্টিক মিসাইলকে আটকানোর জন্য। কিন্তু যখন নিচ দিয়ে ঝাঁকে ঝাঁকে এতগুলো রকেট একসাথে হামলা চালায় তখন এই সিস্টেমগুলো একরকম অসহায় হয়ে পড়ে। সোজা কথায় তাদের কার্যকারিতা তখন অনেক কমে যায়। তাহলে শেষ প্রশ্নটা এটাই যে রকেটের ঝাঁককে থামানোই প্রায় অসম্ভব, সেই রকেট দিয়ে শুরু হওয়া একটা যুদ্ধকে তাহলে থামানো যাবে কিভাবে? এই একটা অস্ত্রই যেন ওই অঞ্চলের নিরাপত্তার সমস্ত হিসাব নিকাশ নতুন করে ভাবতে বাধ্য করছে।